মুহিবের বাবা শামসুদ্দিন সাহেব পল্লবীতে থাকেন। 2 কামরার ঘর, পেছনে বারান্দা আছে। টিনের ছাপড়া দিয়ে বারান্দা ঢাকা, সেখানেই রান্নার ব্যবস্থা। গ্যাসের কারবার নেই, রাঁধতে হয় কেরোসিনের চুলায়। সেটা শামসুদ্দিন সাহেবের জন্যে কোনো ব্যাপার না। তিনি একা মানুষ, বিশাল বাড়ি দিয়ে তিনি করবেনটা কি? তার দরকার ঘুমাবার জন্যে একটা জায়গা, মাথার ওপর ফ্যান। তিনি গরম একেবারেই সহ্য করতে পারেন না। শীতের সময়ও ফ্যান ছেড়ে রাখতে হয়। তার জন্যে সবচেয়ে সুবিধে হতো যদি এই কামরার একটা ঘর হতো। ঘরের এক কোনায় রান্নার ব্যবস্থা থাকবে। টুক করে পানি গরম করে 1 কাপ চা খেয়ে ফেলা, 1 মুঠ চাল 1 মুঠ ডাল দিয়ে খিচুড়ি। রান্নার শেষ পর্যায়ে চায়ের চামচে 1 চামচ ঘি। ব্যাস, ফুরিয়ে গেল। 1 কামরার একটা ঘরই তার জন্য যথেষ্ট ছিল। এখন যে বাড়িতে আছেন সেটাও খারাপ না। ফ্ল্যাট বাড়ি না, আলাদা বাড়ি। মাথার ওপর টিনের ছাদ। রাতে টিনের চালে যখন বৃষ্টি হয়, অদ্ভুত ভালো লাগে। জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতে থাকতে পারলে খারাপ হতো না। সেটা সম্ভব হচ্ছে না। বাড়ি ছেড়ে দিতে হবে। খুপড়ি খুপড়ি টিনের বাড়ি সব উঠে যাচ্ছে। বিশাল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হবে। লিফট থাকবে, আলাদা জেনারেটর থাকবে। সব ভাড়াটেদের বাড়ি ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। বাড়ি ছাড়ার শেষ সময়ও পার হয়ে গেছে। বেশিরভাগই চলে গেছে। শামসুদ্দিন সাহেব যেতে পারেননি। তিনি বাড়ি খুঁজে পাচ্ছেন না। বৃদ্ধদের কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। বাড়িওয়ালা চোখ বড় বড় করে বলে, একা থাকবেন? আপনার ফ্যামিলি মেম্বাররা কোথায়? তারা ঢাকায়। তাদের সাথে আমার ঠিক অ্যাডজাস্টমেন্ট হয় না বলে আমি আলাদা থাকি। অ্যাডজাস্টমেন্ট হয় না কেন? শামসুদ্দিন সাহেব ধাঁধায় পড়ে যান। কি জবাব দেবেন বুঝতে পারেন না। অ্যাডজাস্টমেন্ট কেন হয় না এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে বাড়িওয়ালার সঙ্গে আলাপ করার কিছু নেই। ব্যাপারটা পুরোপুরি ব্যাখ্যা না করলে বাড়ি পাওয়াও যাবে না। বাড়িওয়ালাকে সন্তুষ্ট করতে হবে। আপনি করেন কি? মানে আপনার সোর্স অফ ইনকাম কি? কোচিং সেন্টারে পড়াই। কি পড়ান? ইংরেজি পড়াই। আমি একটা বেসরকারি কলেজের ইংরেজির শিক্ষক ছিলাম, রিটায়ার করেছি। আপনি যে একা থাকবেন, অসুখ বিসুখ হলে আপনাকে কে দেখবে? মেজাজ খারাপ হবার মতো প্রশ্ন। আমাকে কে দেখবে সেটা আমার ব্যাপার। তোমার মাসে মাসে ভাড়া পেলেই তো হলো। বাড়িওয়ালাকে এই ধরনের কথা বলা যায় না। বাড়ি ভাড়া নেবার আগে বাড়িওয়ালার মন জুগিয়ে কথা বলতে হয়। স্রোতের পাঙ্গাস হতে হয়। স্রোত যেদিকে, পাঙ্গাস মাছ সেদিকে। বাড়িওয়ালা স্রোত, ভাড়াটে পাঙ্গাস। শামসুদ্দিন সাহেব যথেষ্টই ঝামেলায় পড়েছেন। কেউ তাকে বাড়ি ভাড়া দেবে এরকম মনে হচ্ছে না। শেষ পর্যন্ত হয়তো সস্তা ধরনের কোনো হোটেলে মাসকাবারি বন্দোবস্তে যেতে হবে। এটাও খারাপ না। হোটেলে থাকা মানেই লোকজনের মধ্যে থাকা, বয়বাবুর্চির আনাগোনার মধ্যে থাকা। কোথাও টেলিফোনের দরকার পড়ল, ম্যানেজারের অফিস থেকে টেলিফোন। শরীরও এখন ভালো যাচ্ছে না। কথা নেই, বার্তা নেই। হুট করে রাত দুপুরে
102, 103 জ্বর। এ ধরনের পরিস্থিতিতে বয়কে খবর দিলে মাথায় এসে পানি ঢালবে, 5-10 টাকা বকশিশ ধরিয়ে দিলেই হলো। তিনি এখনো হোটেল খোঁজা শুরু করেননি। রোজই ভাবেন আগামীকাল থেকে শুরু হবে। ইত্তেফাক পত্রিকায় 600 টাকা খরচ করে একটা বিজ্ঞাপন দিয়েছেন। তাতে কিছু হয় কি না সেটা দেখে জোরে সোরে হোটেলে ঘর খোঁজা শুরু করবেন। ইত্তেফাকের বিজ্ঞাপনটা এরকম। শিরোনাম, লজিং চাই। বিবরণ, ইংরেজি ভাষা ও সাহিত্যের অবসরপ্রাপ্ত শিক্ষক, থাকা খাওয়ার বিনিময়ে লজিং চাই। এখনো কোনো জবাব আসেনি। ঢাকা শহরের লোকজন ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানোর ব্যাপারে আগ্রহী, তবে ঘরে টিচার রাখতে আগ্রহী না। ঘরে লজিং রাখার ব্যাপার মনে হয় ঢাকা শহরের লোকজন ভুলে গেছে। লজিং শব্দটা এসেছে লজ থেকে। তাড়াতাড়ি কোনো একটা লজিং এর ব্যবস্থা করলে ভালো হয়, কারণ কোচিং সেন্টারে কিছু সমস্যা হয়েছে। কোচিং সেন্টারের মালিক চ্যাংড়া এক ছেলে মাসখানেক আগে তাকে ডেকে নিয়ে মুখ চোখ কুঁচকে বলল, শামসুদ্দিন সাহেব, আপনি দাড়ি রেখেছেন কেন? এখন তো আপনাকে দেখে মনে হয় মাদ্রাসার শিক্ষক। ছাত্রদের পড়াবেন ইংরেজি, গেট আপে স্মার্টনেস থাকবে। মুখ ভর্তি যদি মাওলানার মতো দাড়ি থাকে তাহলে চলবে কিভাবে? আজ দাড়ি রেখেছেন, পরশু থেকে ধরবেন লম্বা আচকান, তারপর চোখে দেবেন সুরমা, কয়েকদিন পরে মাথায় বেতের গোল টুপি। ভাই, আমরা তো ব্যবসা করতে এসেছি, আমাদের শোষা থাকতে হবে, থাকতে হবে না? শামসুদ্দিন বললেন, জি, থাকতে হবে। ব্যক্তিগতভাবে আপনি যত ইচ্ছা ধর্মকর্ম করেন, আমার কোনো সমস্যা নাই। আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। 2 বছর আগে ওমরা হজ করে এসেছি। বুঝতে পারছেন কি বলার চেষ্টা করছি? কিছু না বুঝেই শামসুদ্দিন সাহেব বললেন, জি, বুঝতে পারছি। আপনার বয়সও হয়েছে, আপনি লোডও ঠিক মতো নিতে পারছেন না। আমার দরকার এনার্জেটিক লোক, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আপনার টিচিং অ্যাবিলিটি নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। আমি শুনেছি আপনি ভালো শিক্ষক, কিন্তু বয়সের ব্যাপারটা মাথার মধ্যে রাখতে হবে। শামসুদ্দিন সাহেব বেশ কয়েকবার মাথা নেড়ে বলেছেন, জি জি। এইসব লক্ষণ ভালো লক্ষণ না। তার ধারণা তিনি যে কোনো একদিন শুনবেন তার চাকরি শেষ, তখন ভালো ঝামেলায় পড়ে যেতে হবে। কি ঝামেলা সেসব নিয়ে আগে ভাগে চিন্তা করতে ভালো লাগে না। রাতে ঘুম ভেঙে গেলে তিনি খুব চেষ্টা করেন সমস্যা নিয়ে চিন্তা না করতে। খুবই আশ্চর্যের কথা, তিনি এ ব্যাপারে সফল। ঘন্টার পর ঘন্টা তিনি জেগে থাকেন, মাথায় কোনো চিন্তা নেই, ফাঁকা মাথা। যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ শুনছেন। অক্সফোর্ড ডিকশনারিতে লজ শব্দ সম্পর্কে বলা হয়েছে, আ স্মল হাউস ইন এ কান্ট্রি হোয়ার পিপল স্টে when they want to take part in some types of outdoor sport. গতরাতে শামসুদ্দিন সাহেবের ভালো ঘুম হয়নি। শরীর খুব খারাপ লাগছিল বলে 9টা বাজার আগেই শুয়ে পড়েছিলেন। রাত 11টার দিকে ঝুম বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল। তারপর আর ঘুম আসে না। মাথায় যন্ত্রণা,
বমি বমি ভাব, শরীরে ব্যথা, বিছানায় শুয়ে আরাম পাচ্ছেন না। কাত হয়ে শুলে মনে হয় চিত হয়ে থাকলে ভালো লাগতো। চিত হয়ে থাকলে মনে হয় আগে যেভাবে শুয়েছিলেন সেটাই ভালো ছিল। কপালে হাত দিয়ে কোনো জ্বর টের পাওয়া যাচ্ছে না। তারপরেও কৌতূহলবশত থার্মোমিটার দিয়ে জ্বর দেখলেন। 102-এর সামান্য বেশি। শিশু এবং বৃদ্ধদের জন্য 102 খুব বেশি জ্বর না। 103-এর উপর উঠলে মাথায় পানি ঢালার চিন্তা করতে হবে। তার জ্বর যদি আরো বাড়ে তাহলে বাথরুমে ঢুকে কল ছেড়ে বসে থাকলেই হবে। মানুষের সকল অবস্থার জন্য তৈরি থাকতে হয়। এই ধরনের উচ্চ শ্রেণীর ভাব চিন্তা করে তিনি সময় কাটাতে লাগলেন। মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে আসছে। তখন মনে হচ্ছে তিনি মহিষের গাড়িতে শুয়ে আছেন। গাড়ি একবার এদিক হেলে যাচ্ছে, আরেকবার ওদিক হেলছে। মহিষের গায়ের বোটকা গন্ধও তখন নাকে লাগছে তার। শেষ রাতে জ্বর আরো বাড়ল। থার্মোমিটারে পারদ 3-এর ঘর ছাড়িয়েও কিছু দূর উঠে গেল। তিনি বুঝতে পারছেন তার উচিত বাথরুমে ঢুকে কল ছেড়ে দেয়া, কিন্তু বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোর মতো শারীরিক জোরও তিনি পাচ্ছেন না। তিনি জেগে আছেন। জাগ্রত অবস্থাতেই তার মনে হচ্ছে মহিষের গাড়িতে শুকনা খড়ের বিছানায় তিনি শুয়ে আছেন। খানাখন্দে পড়ে গাড়িও ঝাঁকাচ্ছে। তিনি সারা শরীরে সেই ঝাঁকুনি অনুভব করছেন। সকাল 11টার দিকে মুহিব তার বাবাকে দেখতে এলো। বাড়ির চারপাশে পানি থই থই করছে। আরেকটু পানি বাড়লেই ঘরে পানি ঢুকে যাবে। পানি ভেঙে ঘরে ঢুকতে গিয়ে প্যান্ট জুতা কাদায় মাখামাখি। শামসুদ্দিন সাহেব ছেলের দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন, বাথরুমে ঢুকে সাবান ডলা দিয়ে পা ধুয়ে ফেল, তাকের ওপর সাবান আছে। ভেজা প্যান্ট খুলে একটা লুঙ্গি পরে নে, আমার ধোয়া লুঙ্গি আছে। মুহিব বলল, বাবা তোমার শরীর খারাপ? রাতে সামান্য জ্বরের মতো এসেছিল, এখন শরীর ফিট, হালকা ফুরফুরে লাগছে। কিছুক্ষণ আগেই তার খুবই খারাপ লাগছিল, বিছানা থেকে নামতে ইচ্ছে করছিল না। ছেলেকে দেখার পর সত্যি সত্যি ভালো লাগছে। মাথায় চাপ দিয়ে যে যন্ত্রণাটা বসেছিল সেটাও নেই। শরীরে এখন সত্যি সত্যি ফুরফুরে ভাব চলে এসেছে। ছেলের সঙ্গে মুখোমুখি বসে গল্প করবেন ভাবতেই ভালো লাগছে। ভালো লাগাটা এত তীব্র যে বুকে সামান্য ব্যথা বোধও করছেন। তার এই ছেলেটা মাঝে মধ্যে তাকে দেখতে আসে, সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা বলে। ছেলেটা যখন আসে তখন তার মনে হয় বেঁচে থাকা যথেষ্টই আনন্দের ব্যাপার এবং তার নিজের জীবনে কোনোই সমস্যা নেই। কোনো একটা কাজে সংসারের বাইরে বাস করছেন, কাজ শেষ হলেই সংসারে ফিরবেন। মুহিব, নাস্তা খেয়ে এসেছিস? মুহিব বাথরুম থেকে বলল, হ্যাঁ। চা খাবি? চা বানাবো? হ্যাঁ। বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ। শামসুদ্দিন সাহেব হেসে ফেললেন। হুঁ হ্যাঁ করে কথা বলা মুহিবের শৈশবের অভ্যাস। 1-1.5 বছর বয়সে বাচ্চারা কথা বলা শেখে। একবার বলা শুরু করলে অতি দ্রুত
লম্বা লম্বা বাক্য তৈরি শুরু হয়। মুহিবের বেলায় উল্টোটা হয়েছিল। 1.5 বছর বয়স পর্যন্ত সে শুধু হুঁ বলতো, আর কিছুই না, শুধুই হুঁ। কেমন আছো গো বাবা? হুঁ। পানি খাবে? হুঁ। নাম কি তোমার বাবা? হুঁ। ওরে সোনা, হুঁ ছাড়া তুমি আর কিছুই বলতে পারো না? হুঁ। শামসুদ্দিন তার ছোট ছেলের নাম দিয়েছিলেন হুঁ বাবা। শৈশবের অনেক অভ্যাসের মতো হুঁ বলা অভ্যাস মুহিবের বেলা স্থায়ী হয়নি। তবে শামসুদ্দিন লক্ষ্য করেছেন, মুহিব যখন অন্যমনস্ক থাকে তখন তার হুঁ বলা অভ্যাস ফিরে আসে। তখন যে প্রশ্নই করেন মুহিব জবাব দেয় হুঁ দিয়ে। মুহিব, তোর চাকরি বাকরির কিছু হয়েছে? মুহিব জবাব দিল না। শামসুদ্দিন বাথরুম থেকে পানি ঢালার শব্দ পেলেন। তার মন সামান্য খারাপ হলো। ছেলেকে এই প্রশ্ন করা ঠিক হয়নি। চাকরি পেলে সে নিজেই এসে হাসি মুখে বলতো। বেচারার সমস্যার সমাধান কিছু হচ্ছে না। এই সময়ে সমস্যার কথা মনে করিয়ে দেওয়াটা অন্যায় একটা কাজ। তিনি সব সময় ভাবেন, এই কাজ কখনো করবেন না। চাকরির কথা জিজ্ঞেস করে ছেলেকে লজ্জা দেবেন না। অথচ প্রতিবারই প্রশ্নটা করেন। মুহিব বাথরুম থেকে বের হয়েছে। সে যে শুধু হাত পা ধুয়েছে তা না, মাথায়ও পানি দিয়েছে। চুল বেয়ে পানি পড়ছে। শামসুদ্দিন ছেলের দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বললেন, কাছে আয়, মাথা মুছিয়ে দেই। মুহিব আপত্তি করল না, বাবার কাছে এগিয়ে গেল। শামসুদ্দিন নিচু গলায় বললেন, চাকরি হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে চিন্তা করে মাথা খারাপ করবি না। যখন হবার হবে, ভাগ্যে যা থাকার তাই হয়। মুহিব বলল, তুমি কি নতুন বাড়ি খুঁজে পেয়েছ? এই বাড়ি ছেড়ে দিতে হবে বলেছিলে। শামসুদ্দিন সাহেবের আবার খানিকটা মন খারাপ হলো। ছেলে তাকে নিয়ে দুশ্চিন্তা করছে। বেচারার নিজের ঝামেলারই কোনো পারাপার নেই, তাকে ভাবতে হচ্ছে অন্যের ঝামেলা নিয়ে। শামসুদ্দিন সাহেব মিথ্যে করে বললেন, এখনো খোঁজা শুরু করি নাই। তাছাড়া লোকজনদের বলা আছে, খুঁজতেও হবে না। আমি তো একা মানুষ, আমার কিছু লাগবেও না। একা মানুষের জন্যে কিছু লাগে না। কথায় আছে, ভোজনং যত্র তত্র, শয়নং হট্ট মসজিদ। মুহিব বলল, কথাটা হবে হট্ট মন্দির, তুমি মসজিদ বলছো কেন? এখানে মন্দির পাবো কোথায়? আর যদি পাইও, ওরা কি মন্দিরে আমাকে ঘুমাতে দেবে? তুমি কি আজকাল ধর্মকর্ম করছো? দাড়ি দেখে বলছিস? ফজর আর মাগরেবের নামাজটা পড়ার চেষ্টা করি। মুহিব হঠাৎ বলে বসল, বাবা, তুমি কি খুব কষ্টে আছো? কথাটা মুহিব খুব স্বাভাবিকভাবে বলল, কিন্তু শামসুদ্দিনের চোখে সঙ্গে সঙ্গে পানি এসে গেল। গলা ভারী হয়ে গেল। তিনি অবহেলার একটা ভাব চোখে মুখে এনে বললেন, কষ্টে আছি তোকে কে বলল? সুখে আছি, বুঝলি? সংসারের টেনশন মাথায় নাই। রাতে যখন ইচ্ছে শুয়ে পড়লাম, আবার ইচ্ছে করলো সারা রাত বসে রইলাম। কারো কিচ্ছু বলার নেই। ফ্রিডমের আনন্দের কাছে সব আনন্দ তুচ্ছ। এই বিষয়ে কোলরিজের একটা বিখ্যাত বাক্য আছে, মনে পড়লেই তোকে বলবো।
আজকাল স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। মুহিব ফট করে বলে বসল, বাবা, যমুনা মেয়েটা কোথায়, যার জন্যে তুমি আমাদের সবাইকে ফেলে রেখে চলে এলে? যে মেয়ের জন্যে তুমি এতটা করলে, সে তোমাকে এই অবস্থায় রেখে চলে গেল কেন? শামসুদ্দিন খুবই বিব্রত বোধ করছেন। ছোটবেলায় মুহিবের অভ্যাস ছিল বাবার বুকের ওপর শুয়ে ঘুমানো। সেই ছেলে এমন কঠিন প্রশ্ন করছে। মুহিব বলল, তোমার জবাব দিতে ইচ্ছে না হলে জবাব দিও না। চা বানাও, চা খাই। শামসুদ্দিন চা বানালেন। ঘরে দুধ নেই, লিকার চা। তিনি ছেলের দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বললেন, আদা চা বানিয়ে দিলাম, খেয়ে দেখ, শরীর ঝরঝরে হয়ে যাবে। কোরআন শরীফে আদার রেফারেন্স আছে, এটা জানিস? না। আল্লাহ পাক বলেছেন, বেহেশতে তোমাকে দেয়া হবে আদা মিশ্রিত পানীয়। আল্লাহ পাক আদা চায়ের কথাই বলেছেন কিনা কে জানে। বাবা, তোমার শরীর কিন্তু খুবই খারাপ করেছে। চোখ ফুলে গেছে, হাত পা ফুলে গেছে, শরীরে মনে হয় পানি এসেছে। বুড়ো বয়সে শরীরে পানি তো আসবেই, আমার তো তাও কম এসেছে। অনেকের এমন পানি আসে যে শরীরেই জোয়ার ভাটা হয়। মুহিব তাকিয়ে আছে। শামসুদ্দিন সাহেব হেসেই যাচ্ছেন। অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, তোর বন্ধু বান্ধবরা কেমন আছে? কোন বন্ধুরা? ওই যে কিছু বেকার বন্ধুরা, ক্লাবের মতো কি যেন করেছিস। ক্লাব ক্লাব কিছু নয়, মাঝে মাঝে একসঙ্গে বসা হয়। ওরা আছে কেমন? ভালো। একজনকে নিয়ে এসেছিলি, শফিক নাম। জি। শফিক ভালো আছে? জি, ভালো আছে। অসাধারণ ছেলে। এমন ভালো ছেলে আমি আমার জীবনে দেখিনি। কোন অর্থে ভালো ছেলে? সব অর্থে। তাকে একবার কথায় কথায় বলেছিলাম, ঢাকা শহরে ভালো ঘি পাওয়া যায় না, সবই ভেজাল। সে বলল, চাচাজি, আমি শেরপুর থেকে আসল সরে ভাজা ঘি এনে দেব। এই ধরনের কথার কথা তো সবাই বলে, কয়জন আর মনে রাখে। শফিক কিন্তু ঠিকই মনে রেখেছে। 1 কেজি ঘি এনে দিয়েছে। যেমন ঘ্রাণ, খেতেও তেমন সুস্বাদু। এখনো আছে। 1 চামচ খাবি? শুধু শুধু ঘি খাবো কেন? শুধু শুধু খাওয়া যায়, মাঝে মাঝে শরীর ভালো থাকে না, রান্না বান্না করতে ইচ্ছে করে না। আমি করি কি, 2 চামচ ঘি আর 1 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ি। দেব তোকে 1 চামচ? লবণের ছিটা দিয়ে খেয়ে দেখ, অবশ্যই ভালো লাগবে। দেব? মুহিব বলল, দাও। মুহিব ঘন্টাখানেক সময় কাটিয়ে ঘর থেকে বের হলো। শামসুদ্দিন সাহেব ছেলেকে এগিয়ে দিতে গেলেন। নিজেই রিক্সা ঠিক করলেন। দরদাম করে ভাড়া কমিয়ে ভাড়া দিয়ে দিলেন। রিক্সা যখন চলতে শুরু করলো, তখন হঠাৎ বললেন, মুহিব দাঁড়া, তোর সঙ্গে রিক্সায় করে কিছু দূর যাই। এ জার্নি বাই রিক্সা আমার খারাপ লাগে না। হাওয়া খেতে খেতে যাওয়া, শহরের বিষাক্ত হাওয়া, এইটাই যা সমস্যা। রিক্সা চলছে। শামসুদ্দিন ছেলের পাশে বসে আছেন। এক সময় ইতস্তত করে বললেন, তোর কি সিগারেট খাওয়ার অভ্যাস আছে? মুহিব বলল, না। শামসুদ্দিন সাহেব বললেন,
যদি অভ্যাস থাকে তাহলে আমাকে লজ্জা করিস না। একটা বয়সের পর পুত্র হলো মিত্র। তোর বন্ধুরা তোর কাছে যেমন, আমিও সেরকম, বুঝতে পারছিস? তোর বন্ধু শফিকের সঙ্গে তোর কি আজ দেখা হবে? দেখা হলে অবশ্যই বলবি, তার দেয়া ঘি আমি খুব আরাম করে খেয়েছি। বলতে পারবি না? শফিকের মতো ছেলে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের কথা। আসলে বন্ধু পাওয়াই ভাগ্যের ব্যাপার। বন্ধুত্বের বিষয়ে কবি ইয়েটসের কিছু লাইন আছে অসাধারণ। Think where man's glory most begins and ends, and say, my glory was I had such friends. লাইন দুটা সুন্দর না? মুখস্থ করে ফেল। মুখস্থ করে ফেললে সময়ে অসময়ে বলতে পারবি। মিরপুর 2 নম্বরের 4 তলা ফ্ল্যাট বাড়ির ডান দিকের ফ্ল্যাটটায় D4, দরজার পাশে টবে কামিনী ফুলের বড় একটা গাছ। শফিক গত 1 সপ্তাহ ধরে বাস করছে। ফ্ল্যাটের মালিক শফিকের মেজ মামা আব্দুল গফুর। তিনি সপরিবারে আজমির শরীফে গিয়েছেন খাজা বাবার দোয়া নিতে। বিয়ের 15 বছর পরেও ছেলে মেয়ে হচ্ছে না। খাজা বাবার দরবার শরীফ থেকে স্বামী স্ত্রী হাতে সুতা বেঁধে আসবেন। সুতা বাঁধার পর ইন্ডিয়াতে ঘুরবেন, তাজমহল দেখবেন। তাদের 1 মাসের পরিকল্পনা। শফিকের দায়িত্ব হলো সেই 1 মাস সে বাড়ির দেখাশোনা করবে, কামিনী ফুলের গাছে পানি দেবে। ভেতরের বারান্দায় 5টা গোলাপ গাছ লাগানো হয়েছে। গোলাপ গাছে কলি দেখা দিলেই কাঁচি দিয়ে কলি কেটে ফেলবে। এতে নাকি পরবর্তীতে ফুল অনেক বড় হবে। আব্দুল গফুর সাহেব শফিকের হাতে বসার ঘর এবং রান্নাঘরের চাবি দিয়ে গেছেন। বাকি ঘরগুলি তালা বন্ধ করে গেছেন। শফিককে তিনি হাত খরচ হিসেবে 1000 টাকাও দিয়ে গেছেন। শফিক খুবই বিব্রত গলায় বলেছে, ছি ছি মামা, টাকা দিতে হবে কেন? অসম্ভব, টাকা তুমি রাখো তো। শফিকের মামা বলেছেন, বেকার মানুষ, তোর টাকা লাগবে না, পকেট খরচ হিসেবে রেখে দে। আর শোন, 24 ঘন্টা বাড়িতে থাকতে হবে তা না, রাতে গিয়ে শুধু ঘুমোলেই হবে। সোফাতে শুয়ে থাকবি, ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিলে মশা ধরবে না। মশার কয়েল জ্বালাবি না, নতুন কার্পেট কিনেছি, কার্পেট পুড়ে টুড়ে যেতে পারে। মশা কামড়ে খেয়ে ফেললেও আমি মশার কয়েল ধরাবো না মামা, কয়েলের গন্ধে আমার মাথা ধরে যায়। রান্নাঘরে ঢুকে রান্না বান্নার চেষ্টা যেন আবার করিস না, বেসিন নোংরা করে রাখবি, তোর মামি রাগ করবে। আমি খাওয়া দাওয়া করেই বাড়িতে ঢুকবো, তুমি মোটেই চিন্তা করবে না। বন্ধু বান্ধব জমিয়ে আড্ডা দিস নে যেন। আরে না, রাত 8টা 8:30টার দিকে টুক করে বাড়িতে ঢুকবো, ভোরবেলা বের হয়ে আসবো। বন্ধু বান্ধবকে এই বাসার খবরই দেব না। সিগারেট খেয়ে তারা যেখানে সেখানে ছাই ফেলবে, কি দরকার? বের হয়ে আসার সময় ভালো মতো তালা দিবি। তালা লাগাবার পর ভালো মতো টেনে টেনে দেখবি ঠিক মতো লাগলো কিনা। অবশ্যই মামা। ফুল গাছে পানি ঠিক মতো দিবি। গোলাপ গাছগুলোতে 1 দিন পর পর, কামিনী গাছে রোজ দিতে হবে। আজমিরে যাচ্ছি, তোর জন্যেও দোয়া করব। খাজা বাবার কাছ থেকে খালি হাতে কেউ ফেরে না।
দেখবি বছর না ঘুরতেই চাকরি হবে ইনশাল্লাহ। 2-3 গজ সুতা নিয়ে এসো, নিজে পরব, বন্ধু বান্ধবকেও দেব। প্রথম দিনেই সন্ধ্যার পর থেকে শফিকের বন্ধু বান্ধবরা জড়ো হতে শুরু করলো। শফিক মাত্র 2 জনকে খবর দিয়েছিল, সেই 2 জন বাকিদের খবর দিয়েছে। রাত 9টার মধ্যে শফিকের 8 বন্ধু এসে উপস্থিত হয়ে গেল। বসার ঘর ছোট, 8 জনের আরাম করে বসা সম্ভব না। সোফা বের করে বারান্দায় নিয়ে যাওয়া হলো। এখন কার্পেটের উপর আরাম করে পা ছড়িয়ে বসে আড্ডা দেয়া যায়। শফিক বলল, রাত 11টার মধ্যে আড্ডা শেষ। 11টা বাজার 1 মিনিট পরে আমি যেন কাউকে দেখতে না পাই। এটা কোনো অনুরোধ না, আদেশ। আরেকটা কথা, এখানে যতক্ষণ থাকবি ফিসফিস করে কথা বলবি। কথার শব্দ যেন 1-1.5 ফুটের বাইরে না যায়। শফিকের অতি ঘনিষ্ঠ বন্ধু ইয়াকুব বলল, ফিসফিস করে কথা বলতে হবে কেন? এটা ফ্ল্যাট বাড়ি, এখানে হইচই করা যাবে না, ঘটনা ঘটানো যাবে না। ইয়াকুব অবাক হয়ে বলল, এখনো তো কোনো ঘটনাই ঘটেনি, তুই রেগে যাচ্ছিস কেন? শফিক বলল, ঘটনা ঘটেনি, কিন্তু তোরা ঘটনা ঘটাবি, এই জন্যে অ্যাডভান্স রেগে যাচ্ছি। ইয়াকুব বলল, জগতের নিয়ম হলো প্রথমে কজ তারপর এফেক্ট। তোর তো দেখি উল্টো, প্রথমে এফেক্ট তারপর কজ। ঠিক আছে, এত চেঁচাচেতির দরকার নেই, আমরা চলে যাই। চলে যা, আমি কাউকে পায়ে ধরে সেধে আনিনি। ইয়াকুব বলল, তুই বরং এক কাজ কর, 3টা সিডাক্সিন ট্যাবলেট খেয়ে ঝিম ধরে সোফায় শুয়ে থাক, আমরা আড্ডা দেই। মামা হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, তার ভয়ে তুই কেঁচোরও অধম হয়ে গেলি। তোর সামনে এখন কেঁচো আলেকজান্ডার দি গ্রেট। বক্তৃতা দিবি না, আমরা থাকবো না চলে যাব, স্ট্রেট বল, হাঙ্কি পাঙ্কি না। চলে যেতে বলেছি, ভাব বাচ্চে কথা বলবি না, হয় ইয়েস কিংবা নো। তোদের থাকতে ইচ্ছে হলে থাকবি, চলে যেতে চাইলে চলে যাবি। এত কথার দরকার নেই, চলে যাচ্ছি। ঠিক আছে, যা, চলে যা। রাত 11টার সময় দেখা গেল কেউই যায়নি, বরং আরো 2 জন এসে যুক্ত হয়েছে। শফিককে সবচেয়ে আনন্দিত মনে হচ্ছে। সে চোখ বন্ধ করে তার অতি প্রিয় সঙ্গীত গাইছে। শফিকের গানের গলা নেই, কেউ গান গাইলে সে বিরক্ত হয়, কিন্তু নিজে গভীর আবেগে, ভুল তালে, ভুল সুরে পুতুলওয়ালা গান গায়। তখন কেউ যদি কোরাসে অংশ নেয়, সে অত্যন্ত আনন্দিত হয়। তাকে আনন্দ দেওয়ার জন্যে অনেকেই তার সঙ্গে গলা মেলায়। বড় একটা কাঁচের গ্লাসে বিশেষ এক ধরনের শরবত বানানো হয়েছে, তার রং ঘন কালো। বিশেষ ধরনের শরবত প্রস্তুতের কাজটা সবসময় করে মহসিন। জিনিসটা বানানো হয় গোপনে, তাতে কি কি মিশানো হয় তাও গোপন। অতি সামান্য জিনিস দিয়েও মহসিন অসামান্য জিনিস বানিয়ে ফেলতে পারে, খেতে স্বাদু হয়। তার চেয়ে বড় কথা, অতি অল্পতেই নেশা হয়ে যায়। শরবতের দিকে তাকিয়ে ইয়াকুব বলল, রং দেখে মনে হচ্ছে মারাত্মক হয়েছে। এই ড্রিঙ্কের নাম দিলাম শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ শরবত। মহসিন বলল, ঠান্ডা না হলে
খেয়ে মজা পাওয়া যাবে না। ঠান্ডা করার ব্যবস্থা করা যাচ্ছে না, কারণ শফিকের মামা ফ্রিজ তালাবদ্ধ করে গেছেন। শফিকের নির্দেশে তার দিয়ে খুঁচিয়ে অতি দ্রুতই ফ্রিজ খুলে ফেলা গেল। জিনিস ডিপ ফ্রিজে ঠান্ডা করতে দেয়া হলো। ইয়াকুব বলল, শফিক, তোর মামার এই বাড়িতে এসি আছে? শফিক শঙ্কিত গলায় বলল, মামির শোবার ঘরে আছে। কেন? এসি ছেড়ে দিয়ে ওই ঘরে সবাই আড্ডা দিতাম। এসি ঘরের সুবিধা হলো হইচই হলেও দরজা জানলা টাইট করে বন্ধ থাকে, তাই শব্দ বাইরে যায় না। শফিক বলল, অসম্ভব, মামা মামির শোবার ঘর খোলাই যাবে না। মামা যদি টের পায় আমাকে খুন করে ফেলবে। হারুন বলল, নিজের মায়ের আপন ভাই তোকে খুন করে ফেলবে কারণ তুই তার শোবার ঘরে কিছুক্ষণ বসেছিলি? কিছুক্ষণ তো তোরা বসবি না, একবার ঢুকলে ওইখানেই থাকবি। হারুন বলল, খুব ভালো মতো চিন্তা করে দেখ, মহসিন যে শরবত বানিয়েছে, ওই শরবত খাবার পর অবশ্যই কিছু হইচই হবে। আশেপাশের ফ্ল্যাটের লোকজন জানবে, তোর মামার কাছে খবর পৌঁছে যাবে। তার চেয়ে কি এসি ঘরে বসা ভালো নয়? ওই ঘর তো তালাবদ্ধ, আমার কাছে চাবি নেই। চাবি নেই, চাবির ব্যবস্থা হবে। ফ্রিজ যেভাবে খুলেছে ওই ঘরের দরজাও সেইভাবে খুলে যাবে, চিচিং ফাঁক। শফিক হতাশ গলায় বলল, যা ইচ্ছে কর, আসলে তোদের খবর দেওয়াই ভুল হয়েছে, মিস্টেক অব দ্য সেঞ্চুরি।